জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির নেতৃত্বে সমমনা দল ও বিভিন্ন সংগঠন তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তিস্তা নদীর বাংলাদেশের অংশের ১১৫ কিলোমিটার অংশে আজ লাখো মানুষের মিলন মেলা হয়। তিস্তার চরের ১১টি পয়েন্টে এত মানুষের সমবেত হওয়ার উদ্দেশ্য একটাই, নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনার বাস্তবায়ন। ভারত অংশে একাধিক বাদ দিয়ে নদীর পানি প্রত্যাহার করে বছরের পর বছর ধরে বাংলাদেশকে বঞ্চিত করছে। তিস্তার দুই পারের ২ কোটি ভুক্তভোগী মানুষ সেটার প্রতিবাদ করে আসছে শুরু থেকেই। এবারে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। আগামীকাল নদী পারাপার ও পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নতুন যে কোনো দলকে স্বাগত জানাবে বিএনপি, এমন মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। লক্ষ লক্ষ মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, আর কোনো অপেক্ষায় নাই। তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়। নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না। শেখ হাসিনা নির্বাচনকে বাদ দিয়েছে বলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, তার মধ্যে একটা দানব সৃষ্টি হয়েছে। আপনি নির্বাচনকে যত দূরে রাখবেন তত বেশি আপনার মধ্যে শেখ হাসিনা জায়গা করে নেবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তৈরি ডকুমেন্টারি ভারতীয় গণমাধ্যমের গুজবের বিপরীতে মোক্ষম জবাব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশের এই আন্দোলনকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়ায় অনেক ধরনের আজে বাজে কথা লেখে। আমার মনে হয় এই ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপটে দেখা। ক্যাম্পাস জার্নালিজম এই অপরচুনিটিটা একটা ইয়াং ছেলে একটা মেয়েকে দেয়। এইটা আমার মনে হয় যে কি মনিটরের দিকের চেয়েও আমি যে এই অপরচুনিটি পাচ্ছি নিজেকে স্টোরি টেলিং করার, সেটাকে এক্সপ্লোর করা উচিত। চলতি মাসের মধ্যে জুলাই অধিদপ্তর যাত্রা শুরু করবে বলে নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি আরও বলেন, ক্যাটাগরি ভিত্তিতে পরিচয়পত্র, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবার। জুলাই অধিদপ্তর একেবারেই শেষ পর্যায়ে, এই সপ্তাহে অধিদপ্তর আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, অধিদপ্তর হয়ে যাবে। অধিদপ্তর হওয়ার নিরিখে একটা নীতিমালাও হয়েছে। নীতিমালা জুলাইতে, এটা চূড়ান্ত পর্যায়ে, এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। রাজস্ব আদায় বাড়াতে রাজধানীর বাইরে জেলা উপজেলায় চিকিৎসক, পল্লী ব্যবসায়ী সহ করজালের বাইরে থাকাদের করের আওতায় আনার ব্যাপারে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলি আছে, সেগুলো কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোঝেন ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান, এইগুলো তো আমরা চেষ্টা করছি ওটাকে সহনীয় পর্যায়ে রেখে যাতে নেটটা বাড়ানো হয়, রেটটা না বাড়িয়ে যাতে আমরা নেটটা বাড়াই, এটা আমরা দেখি এই বাজেট আমরা চেষ্টা করি। রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। এটা পাবে 15 টাকা কেজিতে পাবে প্রতি পরিবার। ফেব্রুয়ারির মাঝামাঝিতে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে নতুন একটি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের কথা থাকলেও তা নিয়ে এখনও টানাপোড়েন চলছে।
তবে এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেছেন, নতুন ছাত্র রাজনৈতিক দলটি হবে মধ্যমপন্থী। এছাড়া নতুন এই রাজনৈতিক দলের স্লোগান হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। সকল মতামতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। সেই প্রতিষ্ঠা মূলত এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা আর কোনো গেস্ট রুম গণরুম কালচার চায় না। আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা, রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা। এখন থেকে কোনো প্রতিষ্ঠানকে জাতীয় পরিচয়পত্রের সব তথ্য একসাথে যাচাই করতে দিবে না জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। একই সাথে এনআইডি সংশোধনের সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ডিজি। সোমবার আগারগাঁওয়ের নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক বলেন, আগ্রহী প্রতিষ্ঠান যেসব তথ্য যাচাই করতে চাইবে তা সঠিক না ভুল জানিয়ে দেবে নির্বাচন কমিশন। যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে। যে কোনোভাবেই হোক আমাদের ডেটাটা সংরক্ষণ করতে হবে এবং এই ডেটা যাতে কোনোভাবেই অন্যের হাতে বা অন্যভাবে চলে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। তা সেই কারণে আমরা কিন্তু আর একটা মেজার্স নিতে যাচ্ছি। সেটা হচ্ছে এরকম যে যারাই ওই সিস্টেমটা চালু করবে বা ওই সিস্টেমটা ব্যবহার করবে বা ওই সিস্টেম ডেভেলপ করবে তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। আইন প্রয়োগের ক্ষেত্রে সরকার যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করতে কোনো চ্যালেঞ্জ দেখছে না তারা। এছাড়া ডিসেম্বর ও জানুয়ারিতে মব জাস্টিস, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই অর্ধেকে কমে এসেছে। দুপুরে সেনানিবাসে সংবাদ সম্মেলনে একথা বলেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল আলম। এ সময় গেল 50 দিনের পরিসংখ্যান তুলে ধরা হয়। সেনা সদর থেকে বলা হয়, গেল 28 ডিসেম্বর থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত 172টি অবৈধ অস্ত্র উদ্ধার ও 88টি অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা এবং 2142 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। দেশের 62টি জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে উল্লেখ করে কর্নেল শফিকুল ইসলাম বলেন, বিদেশি দূতাবাসের ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে যাচ্ছেন তারা। জানানো হয়, কুকিচিন ইস্যুতে সেনাবাহিনী শক্ত অবস্থান ও লামায় রাবার বাগানে 20 জন শ্রমিক গুম হওয়ার ঘটনা নিয়েও কাজ করা হচ্ছে। মন্ত্রণালয়, শিল্পাঞ্চল পুলিশ, বিজিএমই ফলশ্রুতিতে বর্তমানে 2097টি গার্মেন্টস 20 জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে। এটা দুষ্কৃতকারী কোনো একটি দল করেছে। আমাদের পেট্রোল শুধুমাত্র আর্মি না, পুলিশ, বিজিবি, আনসার এই পেট্রোল চলমান আছে। এখন পর্যন্ত যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে, বাট আমাদের পেট্রোল চলমান আছে। অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপহরণকারীদের কাছ থেকে এদেরকে উদ্ধার করা যায় এই কাজ চলমান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 9 মার্চ তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় 16টি মামলা আছে। মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। 200 জনেরও বেশি নিরীহ ছাত্র জনতাকে হত্যা, আহতদের চিকিৎসায় বাধা দেওয়া সহ বিভিন্নভাবে তারা অপরাধ সংগঠিত করেছে। প্রসিকিউটর বলেন, তদন্ত রিপোর্ট দাখিলের পর অভিযোগের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানানো হবে। এর আগে সকালে আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া সহ 5 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর দুপুরে হাজির করা হয় আতিকুল ইসলামকে। প্রাথমিকভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। 200 জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে, তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে এই হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে বা সহযোগিতাও দিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রাজধানীর মিরপুর থানায় আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় 3 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। এছাড়া ভাটারা থানার মামলায় 3 দিন করে রিমান্ড আদেশ দেওয়া হয়েছে টাঙ্গাইল 5 আসনের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারিকে। একই আদালত রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব মোস্তফা কামাল উদ্দিন, সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ি থানার সাবেক OC আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। দুইটি মামলায় তদন্তকারী কর্মকর্তা, একটা হলো মিরপুর থানা মামলা, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় 4 জনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। তারা হলেন সাবেক অবৈধ মন্ত্রী মেনন, হাসানুল হক ইনু এবং শাকিল আহমেদ এবং ফারজানা রূপা। এদের জন্য তদন্তকারী কর্মকর্তা, এটা একটি হত্যা মামলা। এই মামলায় 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং হাসানুল হক ইনু এবং মেননকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাংলা একাডেমিতে 175 জনের নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নথিপত্র যাচাই করে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল হাসান। দুপুরে বাংলা একাডেমিতে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযান শেষে তিনি বলেন, 2022 সালের 20 ডিসেম্বর 175 জনকে নিয়োগ দেয় বাংলা একাডেমি, যেখানে 50,000 চাকরি প্রত্যাশীর মধ্য থেকে 4,000 জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। এর মধ্যে 500 জনকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ডাকা হয়। তবে ফলাফল প্রকাশ না করে আর্থিক লেনদেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে 175 জনকে নিয়োগ দেওয়া হয়। এদিকে নিয়োগে অনিয়ম এবং স্বজনপ্রীতির বিষয়টি অবহিত আছেন বলে জানান বাংলা একাডেমি মহাপরিচালক। তিনি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে দুদক। বাংলা একাডেমিতে অনেকগুলো কাজই খুব বিশেষ ধরনের, এডিটিং, প্রুফ রিডিং কিংবা বই পুস্তক প্রকাশ করা বা পত্রিকার সঙ্গে কাজ করা। ফলে ওই অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়ার একটা ব্যাপার আমাদের নিয়োগ বিধিমালায় আছে। মন্ত্রণালয় যখন আমাদের চিঠিপত্র দিয়েছে কিংবা একটা প্রসেসের মধ্যে গেছে, তখন আমরা খানিকটা আশ্বস্ত হয়েছি যে একটা পাওয়া যাবে, কিন্তু সেটাও ঠিক প্রসিডিউরাল ব্যতিক্রম খুব বেশি পেয়েছে বলে আমরা শুনিনি। এখন যদি ফার্দার ইনভেস্টিগেট হয় তাহলে হয়তো সেটা আমরা বুঝতে পারবো, আমাদের জন্য ভালো হবে। তৃতীয় ধাপে ভারতের 112 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার রাত 10:30টায় তাদের বহনকারী মার্কিন সামরিক এয়ারক্রাফটটি অবতরণ করে ভারতের পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে, যাদের মধ্যে 44 জন হরিয়ানার, 33 জন গুজরাটের, 31 জন পাঞ্জাবের ও 2 জন উত্তরপ্রদেশের, 1 জন উত্তরাখণ্ডের ও 1 জন হিমাচল প্রদেশের বাসিন্দা। এর একদিন আগে দ্বিতীয় দফায় 119 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসীদের গণহারে প্রত্যাবাসনের কাজ করে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। এর আওতায় মোট 335 ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও গেল শুক্রবার এ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে আদতে দৃশ্যমান কোনো ফলাফল দেখা যাচ্ছে না। নিরাপত্তা রক্ষায় ইউক্রেনের সৈন্য পাঠাতে প্রস্তুত আছে যুক্তরাজ্য। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রামে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে সে বৈঠকে থাকবে না ইউক্রেন কিংবা ইউরোপের কোনো প্রতিনিধি। এমন ঘোলাটে পরিস্থিতিতে সোমবার ফ্রান্সের প্যারিসে জরুরি বৈঠক ডেকেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ পরিস্থিতিতে শান্তি চুক্তির অংশ হিসাবে প্রয়োজনে ইউক্রেন ভূখণ্ডে সেনা পাঠাতে প্রস্তুত বলে জানায় যুক্তরাজ্য। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক পেজ দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।